আসসালামু আলাইকুম। তোমাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। সো লেকচার 3 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। সো এখানে আমরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। সো আমরা সবাই জানি যে, না জানলে জেনে রাখো, পর্যায় সারণীর বাম থেকে ডানে পর্যন্ত বিস্তৃত সারিগুলোকে পর্যায় এবং খাড়া কলমগুলোকে কি বলা হয়? গ্রুপ বা শ্রেণী বলে। সো বাম থেকে ডানে যে সারিগুলো আছে সেগুলোকে পর্যায় বলা হয়, আর খাড়া যে কলামগুলো আছে সেগুলোকে কি বলা হয়? গ্রুপ বা শ্রেণী বলা হয়। সো পর্যায় সারণীতে 7টা পর্যায় আছে। সো এর আগের মতো প্রথম লেকচারে আমি বলছিলাম পর্যায় সারণীতে 7টা পর্যায় আছে। এমন এইগুলা কোন পর্যায়ে কতটা মৌল আছে এটা মনে রাখার জন্য একটা ম্যাজিক নম্বর আছে, সেটা হচ্ছে 2, 8, 8, 18, 18, 32, 32, অর্থাৎ 2, 8, 8, 18, 18, 32, 32, সেটা দিয়ে মনে রাখা যায় কোন পর্যায়ে কতটা কি আছে, মৌল আছে। ওকে, এবং পর্যায়গুলোর আরেকটা নাম হচ্ছে আনুভূমিক সারি। আর গ্রুপ কতটা আছে? 18টা গ্রুপ আছে। ওকে, সো পরবর্তীতে যাচ্ছি। তাতে সি নাম্বার লাইনটা ইম্পর্টেন্ট হালকা। সো মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির মূল হিসাবে দেখানো হলো এগুলো যথাক্রমে 6 এবং 7 নম্বর পর্যায়ের অংশ। এটা আমরা এই শুরুতেই বলছিলাম, ফার্স্ট লেকচারের সময় বলছিলাম। সো এখানে দেখা যাক, এখানে বলছে যে পর্যায় সারণীতে 1-এর মধ্যে কয়টা, 2-এর মধ্যে কয়টা, 4 এবং 5টার মধ্যে কয়টা আছে, এগুলো জাস্ট বলছে। যেটা আমি এর আগে বলছি 2, 8, 2, 8, 8, 18, 18, 32, 32, ওইটাই আর কি। এরপর বলতেছে গ্রুপ 1-এ কতটা মূল। গ্রুপ 1-এ আছে 7টা, গ্রুপ 2-এ 6টা, গ্রুপ 3-এ 32টা। কোন গ্রুপে কতটা আছে এটা ইম্পর্টেন্ট না জেনারেলি, তবে তুমি জাস্ট এতটুকু মাথায় রাখতে পারো, গ্রুপ 1-এ 7টা আছে, গ্রুপ 18-তে 7টা আছে, গ্রুপ 2-এ আছে 6টা, আর গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত আছে 6টা করে। ওকে, এটা আর কি। তারপর আসো, আর মাঝে মাঝে যদি কোয়েশ্চেন আসতেও পারে যে গ্রুপ 3-এর মধ্যে কয়টা মূল আছে? 32টা মূল আছে। কোন একটা জায়গায় আসছিল অনেক আগে, এটা জানে আনকমন একটা কোয়েশ্চেন, গ্রুপ 3-এর মধ্যে কয়টা হচ্ছে মূল আছে? 32টা মূল আছে। ওকে, এটা একটু মাথায় রাখতে পারো। কারণ দেখো যে গ্রুপ 3-এর মধ্যে তোমার হচ্ছে কি কি আছে? ল্যান্থেনাইট এবং হচ্ছে যে অ্যাক্টিনাইট সারি মূল আছে। সো ল্যান্থেনাইটের মধ্যে আছে 15টা, অ্যাক্টিনাইটের মধ্যে আছে 15টা, তাহলে 15 কত হয়ে যায়? 30টা কিন্তু হয়ে যায়। তারপর অ্যাসকেন্ডিয়াম একটা আছে, তারপর হচ্ছে ইট্রিয়াম একটা আছে, তাহলে মোট কতটা হয়? 32টা হয়। সো গ্রুপ 3-এর মধ্যে 32টা মৌল আছে, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। ওকে, তারপর অবশ্য যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত এরকম 15টি মৌলকে ল্যান্থেনাইট সারির মৌল বলা হয়, এবং হচ্ছে 89 থেকে 103 পর্যন্ত 15টা মৌলকে অ্যাক্টিনাইট সারির মৌল বলা হয়। সো পরবর্তীতে আসো, একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। তুমি যদি বাম থেকে ডানে যাও তাহলে ধর্মটা কী হবে? পরিবর্তিত হবে। এবং একই গ্রুপের ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই। অর্থাৎ তুমি যদি গ্রুপের কথা চিন্তা করো, মনে করো হচ্ছে গ্রুপ 1, হ্যাঁ, পুরাটাই কিন্তু তীব্র ক্ষার বা খাদ্যাতু বলা হয় আর কি। আবার গ্রুপ 2 ধরো মৃৎ খাদ্যাতু, তার মানে কি? তার মানে পুরা একই গ্রুপে ভৌত এবং রাসায়নিক ধর্ম কিন্তু একই হয়। কিন্তু তুমি বাম থেকে যত ডানে যাবা তাহলে ধর্মগুলো কি হবে? পরিবর্তিত হবে। বুঝা গেছে? তারপর পর্যায় নম্বর বের করার নিয়ম। সো সবচেয়ে ইজি, তুমি দেখো যে এখানে লিথিয়ামের ক্ষেত্রে তুমি প্রথমে ইলেকট্রন বিন্যাস করতে হয়। সো লিথিয়ামে ইলেকট্রন বিন্যাস করলা 1s2 2s2, সরি 1s2 2s1। সো এখানে তুমি বলো যে প্রধান শক্তি স্তর কত? প্রধান শক্তি স্তর হচ্ছে যে প্রথমটার ক্ষেত্রে মানে 1s2 এর ক্ষেত্রে হচ্ছে 1, এবং 2s2 এর ক্ষেত্রে হচ্ছে যে প্রধান শক্তি স্তর 2। এখন আমাকে সবচেয়ে বাইরের শক্তি স্তর যেটা আছে ওইটা নিতে হবে। তাহলে এখানে কত আসবে? এখানে হচ্ছে 2 হবে। ঠিক আছে, এখানে কত হবে? 2 যেটা আছে সেটা হবে। এটা ইম্পর্টেন্ট। তাহলে বাইরের প্রধান শক্তি স্তর, যেহেতু বাইরের প্রধান শক্তি স্তর 2 লিথিয়ামের ক্ষেত্রে, তাহলে ওই 2 নম্বর যেটা আছে ওইটাই হচ্ছে যে মৌলের পর্যায় নম্বর। ঠিক আছে, এটাই। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখো যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তাহলে দেখো যেহেতু পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরে শক্তি স্তর 4, তাহলে পটাশিয়ামের পর্যায় নম্বর কত হবে? 4 হবে, সেটাই বলতেছে। তারপর গ্রুপ নম্বর বের করার নিয়ম, জেনারেলি 3টা নিয়ম বলছে। সো চলো দেখা যাক। সো এখানে আমি আরও শর্টকাটে লিখছি।
মনে করো হচ্ছে যে প্রথমে একটা ইলেকট্রন বিন্যাস তোমাকে দিবে। সো ইলেকট্রন বিন্যাস তুমি করবা, তাহলে পর্যায় সংখ্যা মানে কি, সর্ববহিস্থ প্রধান শক্তি স্তর যত হবে তত। তো এখন ইলেকট্রন বিন্যাস করার পর তুমি মনে করো লাস্টে শুধু এস পাইছো, তাহলে এস এর যে ইলেকট্রন সংখ্যা আছে ওইটাই হচ্ছে যে ওই গ্রুপ সংখ্যা। তারপর মনে করো তুমি এস আর পি পাইছো, মানে এস এর পর তুমি পিও পাইছো, তখন কী হবে, এস এবং এস এর ইলেকট্রন সংখ্যা, তারপর হচ্ছে পি এর ইলেকট্রন সংখ্যা, তার সাথে তোমাকে 10 যোগ করে দিতে হবে। তাহলে আমি এটা শর্টকাটে মাথায় রাখতাম, এসপি থাকলে এসপি 10 হবে। তাহলে এস এর ইলেকট্রন সংখ্যা এবং পি এর ইলেকট্রন সংখ্যা তার সাথে 10 যোগ করতে হয়। তারপর এখন ডিএস যদি থাকে, অর্থাৎ তুমি শুধু এস পাইলে একরকম, কিন্তু এস এর আগে কখনো যদি ডি দেখো, হ্যাঁ ডি অরবিটাল যদি তুমি দেখো, তখন ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা তোমাকে কী করতে হবে, যোগ করতে হবে। যেটা যে সংখ্যাটা পাবা ওইটাই হচ্ছে গ্রুপ সংখ্যা, বুঝে গেছে? সো এখানে মনে করো উদাহরণ দিছে, দেখো যেমন এখানে তুমি কি হাইড্রোজেনের করতে কী আছে, 1s1, তাহলে যেহেতু এখানে শুধুমাত্র এস এর ক্ষেত্রে শুধুমাত্র এসই আছে, তাহলে গ্রুপ সংখ্যা কত হবে, এসই হবে আর কি, মানে এস এর 1 আছে, ওই ইলেকট্রন সংখ্যাটাই হবে ওর গ্রুপ নাম্বার, তাহলে কত হবে, 1 হবে। তারপর হচ্ছে যে তোমার বোরনের ক্ষেত্রে দেখো 1s2, 2s2, 2p1, তাহলে তুমি দেখতেছো এখানে এসপি আছে, সর্ববহিস্থ কত, 2 না? তো দুইয়ের মধ্যে তুমি কত, দুইয়ের মধ্যে সর্ববহিস্থ হচ্ছে প্রধান শক্তি হচ্ছে 2, তাহলে 2 এর মধ্যে তুমি কত কী পাইছো, 2s2 পাইছো, 2p1 পাইছো, তাহলে 2টা যোগ করে দিবা, তাহলে 2টা যোগ করলে হয়েছে 3। তাহলে আমি বলছি এসপি থাকলে 10 যোগ করতে হয়, তাহলে এরপর 10 যোগ করলা, তাহলে কত হয়েছে 13, তার মানে 13 নম্বর গ্রুপের মধ্যে তুমি বোরনটাকে পাবা। তারপর দেখো যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি যদি এস অরবিটাল থাকে, তার আগের প্রধান শক্তি যদি ডি অরবিটাল থাকে, তবে ডি অরবিটাল এবং এস অরবিটাল দুইটার ইলেকট্রন সংখ্যা যোগ করলেই তুমি গ্রুপ নাম্বার পাবা। তো এখানে ফেরাসের কথা বলতেছে বা আয়রনের কথা বলতেছে। সো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2, তাহলে দেখো এখানে 4s2 এটা হচ্ছে যে সবচেয়ে কি প্রধান শক্তি স্তর বা সবচেয়ে বাইরের প্রধান শক্তি বা সর্ববহিস্থ প্রধান শক্তি স্তর। ওকে, এর আগে কি পাইছে, এর আগে পাইছে ডি অরবিটাল, তাহলে ডি অরবিটালের যে 6টা ইলেকট্রন ওইটাও যোগ করতে হবে, এস অরবিটালের 2টা ইলেকট্রন দুইটাই যোগ করতে হবে, তাহলে 2টা যোগ করলে কত হয়, 8 হয়। এই 8 নম্বর যেটা আছে ওইটা হচ্ছে ফেরাসের গ্রুপ নম্বর, ঠিক আছে? এটা আর কি। তো এখানে লিখছে দেখো 8 নম্বর যেটা আছে আয়রনের গ্রুপ নাম্বার কত হবে, 8 হবে, এই আর কি। সো পরবর্তীতে এখানে কিছু গ্রুপ নাম্বার, ইলেকট্রন বিন্যাস এবং হচ্ছে এদের ইয়াগুলো দেওয়া হয়েছে। সো এটা একটু প্র্যাকটিস করতে হবে। ধরো নিয়নের ক্ষেত্রে কত হবে, নিয়মের ক্ষেত্রে দেখো লাস্ট হচ্ছে এসপি আছে, 2টা যোগ করলে কত হয়, 6 হয়। হ্যাঁ, তো এখন হচ্ছে যে তুমি এসপি তার পাশাপাশি 10 যোগ করতে হবে, তাহলে হচ্ছে এসপি 10, ঠিক আছে? এসপি থাকলে এসপি 10, তাহলে 10 যোগ করলে কত, 18 হয়। এই 18 নম্বর গ্রুপে তুমি কাকে পাবা, নিয়মকে পাবা, ঠিক আছে? এটা আর কি। সো পরবর্তীতে তোমার আর্গন আছে। আচ্ছা, এখানে হচ্ছে ব্যতিক্রম একটা আছে, সেটা হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে তুমি বলতে পারো যে হিলিয়ামের ক্ষেত্রে তো ইলেকট্রন বিন্যাস অনুসারে কত হবে, এরকম হওয়ার দরকার ছিল 2, কিন্তু এটা ব্যতিক্রম, এটা কিন্তু 18 নম্বর আছে। সো হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, এটা কিন্তু মাথায় রাখবা। ইলেকট্রন বিন্যাস অনুসারে এটা হচ্ছে 2 নম্বর গ্রুপে হওয়ার কথা ছিল, কিন্তু এটা কিন্তু 18 নম্বরে, ঠিক আছে? এটা কেন, তার ধর্মের কারণে। হিলিয়ামের ধর্ম কিসের মতো, নিষ্ক্রিয় গ্যাসের মতন, যার কারণে এটা 18 নম্বর গ্রুপে রাখা হয়েছে। ওকে, তারপর ধরো এখানে হচ্ছে যে টাইটেনিয়াম আছে, টাইটেনিয়াম হচ্ছে যে 22 নম্বর, স্ক্যান্ডিয়াম 21। সো টাইটেনিয়ামের ক্ষেত্রে দেখো যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর 3d2, 4s2। সো এখানে ক্ষেত্রে কী কম হয়েছে, এখানে ক্ষেত্রে তোমার ডিএস থাকলে কী বলছি, 2টা যোগ করে দিবা, তাহলে কত পাইছো, 4 পাইছো, ওই 4টাই হচ্ছে বসে দিছে, আর কিছু না। সো এরপর আসো তোমার হচ্ছে পরের টপিক ইলেকট্রন বিন্যাসী পজিশনের মূল ভিত্তি। সো এখানে কিছু কথা বলছে এই হাবিজাবি। সো লাস্টের লাইনটা ইম্পর্টেন্ট, যে ইলেকট্রন বিন্যাসকে পজিশনের মূল ভিত্তি ধরা হয়, সো এটা মাথায় রাখবা। তারপর দেন হচ্ছে যে কিছু ব্যতিক্রম, হাইড্রোজেনের কথা বলছে, হাইড্রোজেন একটা অধাতু, এর কারণ হচ্ছে যে দেখো কিন্তু পজিশননিতে হাইড্রোজেনকে তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু, যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, রুবিডিয়াম,
সিজিয়াম, তারপর ফ্রান্সিয়াম, এগুলোর সাথে গ্রুপ 1-এ স্থান দেওয়া হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে খাদ্যাতুর মতন হাইড্রোজেনের বাইরের প্রধান শক্তিতে একটি মাত্র ইলেকট্রন রয়েছে। আবার হাইড্রোজেনের অনেক ধর্ম কিন্তু আবার খাদ্যাতু ধর্মের সাথেও মিলে যায়। সেজন্য অন্যদিকে হাইড্রোজেন মৌল যেটা আছে, ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, এর একটি পরমাণু যেমন ইলেকট্রন গ্রহণ করতে পারে, হাইড্রোজেনও কিন্তু তেমনি ইলেকট্রন গ্রহণ করতে পারে। অর্থাৎ হাইড্রোজেনের ধর্ম হাইড্রোজেন ধর্মের সাথেও মিলে যায়। তবে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম খাদ্যাতু ধর্মের সাথে মিলে যাওয়ায় একে খাদ্যাতুর সাথে গ্রুপ 1-এ স্থান দেওয়া হয়েছে। তাহলে দুইটা কারণ। একটা কারণ হচ্ছে এখন হাইড্রোজেন হচ্ছে যে অধাতু, ঠিক আছে, এটা মাথায় রাখবা। আবার কিছু ধর্ম হচ্ছে খাদ্যাতুর সাথে মিলে যায়। আবার এর ইলেকট্রন বিন্যাস যেটা আছে, এটা মূল কারণ হচ্ছে তুমি বলবা যে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের প্রধান শক্তি হচ্ছে যেহেতু একটা ইলেকট্রন আছে। আবার খাদ্যাতুর ক্ষেত্রে হচ্ছে যে তুমি যদি দেখো যে এর প্রধান শক্তি হচ্ছে একটা ইলেকট্রন আছে, যার কারণে এটাকে গ্রুপ 1-এ স্থান দেওয়া হয়েছে। এটা হচ্ছে মেন কারণ আর কি, হাইড্রোজেনকে গ্রুপ 1-এ রাখার মেন কারণ হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস, সেটা মাথায় রাখবা। আবার হচ্ছে হিলিয়ামের অবস্থান কিন্তু, আবার হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন বিন্যাস অনুসারে এর গ্রুপ 2-এ স্থান দেওয়ার কথা ছিল, কিন্তু গ্রুপ 2-এ তুমি দেখো গ্রুপ 2-এর ক্ষেত্রে আবার হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক এগুলো। সো এবং এদেরকে মৃৎ খাদ্য ধাতু বলা হয়। কিন্তু হিলিয়াম কি মৃৎ খাদ্য ধাতু? হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এখানে ধর্মের ক্ষেত্রে এটা প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে ধর্মগত যদি কিছু ধরো, মানে এর ধর্ম কিন্তু কিছু ধর্ম কিন্তু খাদ্যাত ধর্মের সাথে মিলে যায়। আবার ইলেকট্রন বিন্যাস অনুসারেও কিন্তু একে তুমি গ্রুপ 1-এ রাখতে পারতেছো। কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে তোমার ধর্ম একদমই মিলে না, ঠিক আছে। এবং ইলেকট্রন বিন্যাস অনুসারে এই গ্রুপ 2-তে যদি তুমি রাখতে চাও, কিন্তু এর কিন্তু ধর্ম কিন্তু গ্রুপ 2-এর সাথে একদমই যায় না, যার কারণে একে বাধ্য হয়ে গ্রুপ 18-এর সাথে রাখা হয়েছে। সো হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, এর অন্যান্য ধর্ম নিষ্ক্রিয় গ্যাসের সাথে তোমার কি মিলে যায়। ওকে, সো যার কারণে মানে হিলিয়ামকে তোমার কি গ্রুপ 18-তে স্থান দেওয়া হয়েছে। সো এরপর বলতেছে ল্যান্টানাইট এবং অ্যাক্টিনাইট সারের মৌলের অবস্থান। সো এখানে কিছু কথা বলছে। সো যেমন হচ্ছে পর্যায় সারণীতে ল্যান্টানাইট সারের মৌলগুলোকে 6 নম্বর পর্যায়ে এবং গ্রুপ 3 নম্বর মানে 6 নম্বর পর্যায়ে এবং হচ্ছে 3 নম্বর গ্রুপে অবস্থিত, এবং হচ্ছে অ্যাক্টিনাইটগুলো হচ্ছে যে 7 নম্বর পর্যায়ে এবং 3 নম্বর গ্রুপে অবস্থিত, এটা বলতেছে আর কি। যদি সেগুলোকে বসাও সেই অবস্থানে, তাহলে পর্যায় সারণীর যে সৌন্দর্য সেটা নষ্ট হতো, সেটা আলাদা করে নিচে রাখা হয় আর কি। ওকে, সো এটা গেল। সো এখানে হচ্ছে আমরা কিছু বেসিক জিনিস আমরা জানবো। তো পারমাণবিক আকার বাম থেকে যদি ডানে যাই তাহলে কমে। তুমি যদি বাম থেকে ডানে যাও, হ্যাঁ পর্যায়ের ক্ষেত্রে আর কি, তুমি বাম থেকে মনে করে ডানে যাচ্ছ, পারমাণবিক আকার কমতে থাকবে। কারণ কেন কমে? কারণ হচ্ছে বাম থেকে যদি ডানে যায় ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। এখন ইলেকট্রন সংখ্যা যদি বাড়তে থাকে, প্রোটনের সাথে ইলেকট্রনের প্রোটন সংখ্যা কিন্তু বাড়বে। যে ইলেকট্রন যতটা বাড়বে, ইলেকট্রন যতটা থাকে প্রোটনও কিন্তু ততটা থাকে। তার মানে কি ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, তার সাথে প্রোটন সংখ্যাও বাড়তেছে। তার মানে কি তাদের মাঝে আকর্ষণটা বাড়তে থাকে। তো যত বেশি আকর্ষণ বাড়বে তত বেশি কি পারমাণবিক আকার ছোটো হতে থাকে। তুমি বাম থেকে ডানে যাচ্ছ, তাহলে ইলেকট্রন আমার প্রোটন সংখ্যা বাড়তেছে, এদের মধ্যে আকর্ষণও বাড়তেছে, যার কারণে পারমাণবিক আকার কমতে থাকে। এখন উপর থেকে যদি নিচে যাও, তাহলে কি পারমাণবিক সংখ্যা কি বাড়ে না? তার ইলেকট্রন বা প্রোটন সংখ্যা কি বাড়ে না? অবশ্যই বাড়ে। কিন্তু এর সাথে উপর থেকে যদি নিচে যাও, এর সাথে একটা পর্যায় অর্থাৎ একটা কক্ষপথ তোমার অ্যাড হতে থাকে, যার কারণে এদের পারমাণবিক আকার বেড়ে যায়। কক্ষপথ, নতুন কক্ষপথ যদি তোমার আসতে থাকে, তাহলে অবশ্যই কী হবে? পারমাণবিক আকার বাড়তে থাকবে। তার উপর থেকে নিচে কক্ষপথ বাড়ার কারণে এদের পারমাণবিক আকার বাড়তে থাকে। বুঝা গেছে? এখন গ্রুপ 1-এ দেখো, গ্রুপ 1-এর সক্রিয়তা ধাতুর সক্রিয়তা এবং হচ্ছে ধাতুর ধর্ম। মাথায় রাখবা, গ্রুপ 1-এর যে সক্রিয়তা সেটা হচ্ছে ধাতুর সক্রিয়তা, এবং এদেরকে বলা হয় যে ধাতুর ধর্ম বলা হয়। ধাতুর ধর্ম এরা প্রদর্শন করবে। আর গ্রুপ 17-এর সক্রিয়তা হচ্ছে অধাতুর সক্রিয়তা, এবং এরা কোন ধর্ম প্রদর্শন করবে? অধাতুর ধর্ম প্রদর্শন করবে। এবং গ্রুপ 1-কে কিন্তু বলা হয় যে তীব্র ঘাতধাতু বলা হয়। ওকে, এখন একটা জিনিস দেখো, এটা হচ্ছে যে তোমার একটা হচ্ছে শর্টকাট বলতে পারো চাইলে। সে পারমাণবিক এইটা কিন্তু যেটা আমরা হচ্ছে যে দেখতেছি এখন যে শর্টকাটটা, এটা অনেক বেশি কার্যকরী এমসিকিউর জন্য, ঠিক আছে। সো চলো দেখা যাক। পারমাণবিক আকার সমানুপাতিক ধাতুর ধর্ম। অর্থাৎ পারমাণবিক আকার যদি বাড়ে, তুমি চিন্তা করবা যে কোনো কিছু দেখ না কেন, তোমাকে আগে আইডেন্টিফাই করবো হচ্ছে পারমাণবিক আকার। এই যেটা এ এবং হচ্ছে বি,
ঠিক আছে, এটা আগে তুমি চিন্তা করবে। বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে। তো তোমাকে মনে করো 4-5টা মনে করো তোমাকে কী দেওয়া হয়েছে, মৌল দেওয়া হয়েছে। সো তুমি দেখবা যে এটা বাম থেকে ডানে যাচ্ছে কিনা, তাহলে বা পারমাণবিক আকার চিন্তা করবো আর কি। তাহলে যদি বাম থেকে ডানে যায় তাহলে কমবে, উপর থেকে নিচে যাচ্ছে কিনা তাহলে সেটা বাড়বে। সো এভাবে তুমি আগে পারমাণবিক আকারটা তুমি চিন্তা করবা, কার বড়ো কার কম। এখন পারমাণবিক আকার যদি কী করতে পারো, আইডেন্টিফাই করে ফেলতে পারো। এখন দেখো পারমাণবিক আকারের সাথে কারা কারা সমানুপাতিক। মাত্র 3টা জিনিস আছে সমানুপাতিক, একটা হচ্ছে ধাতুর ধর্ম, একটা ধাতুর সক্রিয়তা, আর একটা ক্ষারত্ব। সো আমি বলছিলাম যে ধাতুর সক্রিয়তা আর ধাতুর ধর্ম মানে সেম কথাই বলতে গেলে। তো এই দুইটা এবং হচ্ছে ক্ষারত্ব, এগুলো পারমাণবিক আকারের বাড়ার সাথে বাড়ে, বাকি যা আছে সবগুলোই পারমাণবিক আকার বাড়লে বাকি যা আছে সবগুলো হচ্ছে কমবে বেশিরভাগ জিনিস। যেমন আয়নীকরণ শক্তি বললাম, পারমাণবিক আকার বাড়লে আয়নীকরণ শক্তি কমবে, পারমাণবিক আকার বাড়লে ইলেকট্রন আসক্তি কমবে, পারমাণবিক আকার বাড়লে তড়িৎ কমবে, পারমাণবিক আকার বাড়লে অধাতুর ধর্ম কমবে, পারমাণবিক আকার বাড়লে অধাতুর সক্রিয়তা কমবে, অম্লত্ব কমবে। তো এখানে একটা জিনিস তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যে আকারের মধ্যে আ আছে, আয়নীকরণ শক্তির মধ্যেও আ আছে, ইলেকট্রন আসক্তির মধ্যে কি আছে, আ আছে, অধাতুর ধর্ম সেখানের মধ্যে কি আছে, অ আছে, তার অম্লত্বের মধ্যে অ আছে, অধাতুর মধ্যেও আছে অ। তাহলে অ বা আ থাকলে সেগুলো কিন্তু ব্যস্তানুপাতিক। আবার পারমাণবিক আকার, ওখানে কিন্তু আ আছে, তাহলে আয়ের সাথে একটা কিন্তু ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক আছে। তরজনস্বকতা তোমাকে নিজে থেকে মুক্ত করতে হবে, বুঝে গেছে? সো এটা অনেক বেশি লাগবে, সমানুপাতিক সম্পর্ক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা কিন্তু অনেক বেশি লাগবে এমসিকিউর জন্য। তাহলে আমরা নেক্সটে যাচ্ছি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। ওকে, সো এখন দেখা যাক যে ধাতব ধর্ম, তা হোয়াট ইজ ধাতব ধর্ম। সো আমরা যে সকল মৌল চকচকে আঘাত করলে ধাতব শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী, তাদেরকে আমরা ধাতু বলে থাকি। তো ধাতুর সংজ্ঞা তুমি জাস্ট মাথায় রাখতে পারো। তুমি হচ্ছে যে যদিও বা এটা তেমন একটা তুমি মনে রাখার জন্য মনে রাখো, বাট হচ্ছে যে যদি পরীক্ষায় আসে নিচে যেটা আছে ওইটা লিখবা। যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলা হয়। তো এইটাই হচ্ছে তোমরা পরীক্ষার হলে লিখবা। যদি বলে যে ধাতু কাকে বলে, তাহলে তুমি এটা লিখবা। তবে ধাতু আর হচ্ছে যে ফিজিক্যাল অ্যাপারেন্স কী আছে, তো এগুলো চকচকে আঘাত করলে ধাতু শব্দ করে, তাপ ও বিদ্যুৎ পরিবাহী, এগুলো জাস্ট হচ্ছে ফিজিক্যাল অ্যাপারেন্স। সো এগুলো মাথায় রাখবা। আর হচ্ছে যে মেইন যেটা তোমার লাগবে সেটা হচ্ছে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে। ধাতুর ইলেকট্রন ত্যাগের ধর্মকে কি বলা হয়, ধাতুর ধর্ম বলা হয়। এটাও আসতে পারে, ধাতুর ধর্ম কাকে বলে। ধাতুর ইলেকট্রন ত্যাগের ধর্মকে ধাতুর ধর্ম বলে, বুঝে গেছে? যে সকল মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সে মৌলের ধাতুর ধর্ম তত বেশি। তো আমি কিন্তু এর আগে একটা কথা বলছিলাম, মনে আছে? তাহলে ওই যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কে দেখেছি, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক আকার যদি কি পারমাণবিক আকার বাড়লে কি হয়, ধাতুর ধর্ম বাড়ে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো এটা দিয়ে কিন্তু এমসিকিউ আসে। সো এখন দেখা যায় পর্যায় সারণীতে, নিচের লাইনটা দেখো, পর্যায় সারণীতে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতুর ধর্ম হ্রাস পায়। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে তোমার দেখো ডান থেকে ডানে যাচ্ছে, তার মানে প্রোটন সংখ্যা এবং কি ইলেকট্রন সংখ্যা দুইটা বাড়তেছে, তার মানে তাদের আকর্ষণ বাড়তেছে। যদি আকর্ষণ বাড়ে তাহলে পারমাণবিক আকার ছোটো হয়ে যাবে না? তাহলে পারমাণবিক আকার কী হবে, বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কমে যাবে। তো এখন বলছি যে পারমাণবিক আকারের সাথে ধাতব ধর্মের সঙ্গে কীরকম সম্পর্ক, কীরকম সমানুপাতিক। তার মানে পারমাণবিক আকার যদি বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার যদি কমে, তাহলে ধাতব ধর্ম কমবে না, বুঝে গেছে? তাহলে ওই যে শর্টকাটটা বলছি ওইটা তুমি মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা যে বাম থেকে ডানে গেলে কী হয়, পারমাণবিক আকারের সাথে তুমি যাবা, সেই আকার থেকে তুমি শর্টকাটে যাবা, বুঝে গেছে? বা ওই যে ফর্মুলাটা যেটা দিয়েছিলাম, শর্টকাটও বলো বা ফর্মুলা বলো, এটা কিন্তু তোমার লাগবে। অধাতব ধর্ম কাকে বলে? অধাতু কাকে বলে? দেখো, চকচকে ধর্মে আঘাত করলে তুমি শব্দ করবে না এবং তাপ বিদ্যুৎ পরিবাহী নয়, তাদেরকে অধাতু বলা হয়। যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলা হয়। এটা তোমার লাগবে। অধাতুর ইলেকট্রন গ্রহণের ধর্মকে অধাতব ধর্ম বলে, এটাও তোমার লাগবে। যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে তাদের অধাতব ধর্ম তত বেশি হবে। তারপর দেখো যে এখানে একটা
এক্সাম্পল দিছে, চাইলে পড়ে নিও, ইজি জিনিস। তো দেখো পর্যায় সারণীতে কোনো পর্যায়ে বাম থেকে যদি তুমি ডানে গেলে অতএব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে আমি বলছিলাম সেম টু সেম যে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল, তাই না? ব্যস্তানুপাতিক কিন্তু। তাহলে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কী হয়? পারমাণবিক আকার কমতে থাকে, পারমাণবিক আকার কমলে অতএব ধর্মের সাথে এটা যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে অতএব ধর্ম বৃদ্ধি পাবে। তারপর দেখো যে সকল মৌল কোনো কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অপদার্থ বলা হয়। এখানে জাস্ট একটা উদাহরণ দিছি সিলিকন, কিন্তু আমরা কিন্তু অনেকগুলাই জানি। তাহলে অপদার্থ আমি আসতেছি সবাই বিজি, মনে আছে? তো ওই শর্টকাটটা তুমি মাথায় রাখবো। ওখানে কিন্তু আসতেছি আর্সেনিক, হ্যাঁ, তারপর ওখানে এবং হচ্ছে যে ইটা তোমার লাগবে অ্যাসেটের সিলিকন, তাই এটা তুমি মাথায় রাখবে। ডেট সিলিকনটা কিন্তু অনেক বেশি আসে এমসিকিউতে। তারপর আসো যে বাম দিকের মৌলগুলো সাধারণত ধাতু এবং মাঝের মৌলগুলো হচ্ছে অর্ধধাতু বা অপদার্থ এবং ডান দিকের মৌলগুলো হচ্ছে অধাতু। বাম দিকে কারা থাকে? গ্রুপ 1 থাকে, আর ডান দিকে কারা থাকে? গ্রুপ 17 থাকে। মাথায় রাখবা, গ্রুপ 18 না, কিন্তু গ্রুপ 18 কিন্তু নিষ্ক্রিয় ধাতু, গ্রুপ 17কে হচ্ছে যে অধাতু বলা হয় আর কি। এটা এর আগেও বলছিলাম। সো পরবর্তীতে আসো যে পরমাণুর আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ। সো এখন দেখা যাক পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলতেছে। আমি অনেক কথা বলছি, এগুলোই তুমি ঘুরে ফিরে পাবা। যে কোনো একটি পর্যায়ের যতই বাম থেকে ডানের দিকে যাওয়া যায় পরমাণু আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ ততই কমতে থাকে, এবং কোনো একটি গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পারমাণবিক আকার ততই কি বাড়তে থাকে। বুঝে গেছে? এটা এর আগে বলছি না, ওইটাই বলতেছে আবার। একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যতই তুমি যাবা ততই হচ্ছে তুমি দেখো বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা ততই বাড়তে থাকে, কিন্তু প্রধান শক্তি স্তরের সংখ্যা কিন্তু বাড়ে না। এখন দেখো পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে নিউক্লিয়াসের অধিক প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরে অধিক ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণ বেশি হয়, যার ফলে ইলেকট্রনগুলো শক্তি স্তরে নিউক্লিয়াসের কাছে চলে আসে, ফলে পরমাণু আকার কী হয়? ছোট হয়ে যায়, যেটা অনেকবার বলছি অলরেডি। আর একই গ্রুপে যদি উপর থেকে তুমি নিচের দিকে যাবা তত বাইরে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, যার কারণে নতুন শক্তি স্তর যুক্ত হলে পরমাণু আকার বৃদ্ধি পায়। সো এটাই। তারপর আসো যে আয়নীকরণ শক্তি গ্যাসীয় অবস্থায় মোস্ট ইম্পর্ট্যান্ট তোমার কি আয়নীকরণ শক্তি কাকে বলে? এটা 99% শিওর থাকো আসতে পারে ক নম্বরে আর কি, খ নম্বরও আসতে পারে, বলতে পারে যে আয়নীকরণ শক্তি, হ্যাঁ, ব্যাখ্যা করো। চলো দেখা যাক আয়নীকরণ শক্তি কাকে বলে। সো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মোলের আয়নীকরণ শক্তি বলে। ভাই আমি কিচ্ছু বুঝি নাই, তাই না? তুমি তো এটাই বলতেছ। তাহলে প্রথম কথা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে, মনে করি এখানে পাশে একটা চিত্র দেওয়া আছে লিথিয়ামের, ঠিক আছে? তাহলে লিথিয়ামের 1 মোল, তো 1 মোল তুমি নিলা, তাহলে গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন তুমি অপসারণ করছো। তো 1 মোল ইলেকট্রন মানে আমরা ধরলাম যে একটা ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন তুমি অপসারণ করলা। তাহলে হচ্ছে আমি সবগুলো এখানে মোলে বলবো। তাহলে 1 মোল পরমাণু গ্যাসীয় পরমাণু, মানে 1 মোল গ্যাসীয় পরমাণু বলতে লিথিয়ামকে বোঝাচ্ছি আপাতত। তাহলে 1 মোল ইলেকট্রন মানে একটা ইলেকট্রন, তাহলে তখন একটা ইলেকট্রন মনে করে আমি অপসারণ করে ফেলছি, তাহলে একটা ইলেকট্রন অপসারিত হয়ে গেছে। তখন কী হবে? 1 মোল ধনাত্মক আয়ন, তাহলে তখন কী হয়েছে? লিথিয়াম প্লাস হয়ে গেছে গা, তার মানে কি 1 মোল ধনাত্মক আয়ন পরিণত হয়ে গেছে গা। তাহলে এখন যে এনার্জিটা আমার লাগছে, তাই না? লিথিয়াম ছিল আগে কত? লিথিয়ামের 1 মোলের মধ্যে 3টা ইলেকট্রন ছিল, তাহলে সেখান থেকে 1 মোল ইলেকট্রন আমি নিয়ে ফেলছি। তাহলে এখন কী হয়েছে? লিথিয়ামের 1 মোল আয়নের 2টা ইলেকট্রন হয়ে গেছে এবং লিথিয়াম কি হয়ে গেছে? ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। তার মানে কি 1 মোল যে ইলেকট্রন আমি অপসারণ করছি তার জন্য আমার এনার্জি লাগছে না, তাহলে যে শক্তিটা প্রয়োজন হয়েছে সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। বুঝে গেছে? তাহলে আমি ওকে আয়নে কনভার্ট করে ফেলছি। সো দেখো এই যে আয়নীকরণ শক্তি, এই আয়নীকরণ শক্তিটা একটা পর্যায়বৃত্ত ধর্ম। আচ্ছা আমি এখানে আরেকটা কথা বলি, এই পুরাটা অর্থাৎ তুমি যে যাই কিছু করবে কেন গ্যাসীয় জিনিসটা তোমাকে লিখতেই হবে। গ্যাসীয় অবস্থায় এটা করা হয়। সো গ্যাসীয় কতটা কিন্তু তোমার থাকা চাই। তেমন গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মোলে আয়নীকরণের শক্তি বলে। তাহলে এটা কিন্তু গ্যাসীয় অবস্থায় তোমাকে লিখতে হবে।
ঠিক আছে। তারপর হচ্ছে একই পর্যায়ে বামের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ বেশি বা পারমাণবিক আকারের কথা বলবো, এবং ডানের মৌলের পারমাণবিক আকার কি কম বা পারমাণবিক ব্যাসার্ধ কম। তো এখন দেখো পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। তো পারমাণবিক ব্যাসার্ধের কথা না বলে আমরা কি বলবো, পারমাণবিক আকারের কথা বলবো, যেটা এর আগে আমি ফর্মুলার মধ্যে দেখাইছিলাম। পারমাণবিক আকার কমলে আয়নীকরণ শক্তি কি বাড়ে। তো ব্যস্ত মধ্যে একটা সম্পর্ক ছিল, ওইটাই বলতেছে এখানে, আর কিছু না। কিছু উদাহরণ দিছে, এগুলো চাইলে দেখে নিতে পারো, খুব ইজি। একটা উদাহরণ কথা বলি, যেমন হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 17 ক্ষেত্রে দেখো যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যাঁ, এই চারটা, এবং হচ্ছে যে এটি মানে হচ্ছে যে অ্যাস্টাটাইন মূল। সো অ্যাস্টাটাইন বা এরকম কিছু একটা ছিল আর কি, অ্যাস্টাটাইন, যতটুকু মনে পড়ে অ্যাস্টাটাইন। সো এটি মানে, সো জেনারেলি তোমাদের লাগবে না, প্রথম চারটাই লাগে গ্রুপ 17-এর মধ্যে। সো এখন এগুলোর মধ্যে ফ্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম, কারণ ফ্লোরিন কি শুরুতে না, তো মানে ব্যাসার্ধ সবচেয়ে কম। ক্লোরিনে হচ্ছে আরেকটা হচ্ছে যে তুমি কী হবে, শক্তি স্ট্রাইট হবে। সো এগুলোর মধ্যে হচ্ছে ফ্লোরিনের সবচেয়ে কম, তাহলে কাজেই এই মলগুলোর মধ্যে ফ্লোরিনের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কী হবে, বেশি হবে। কারণ কি, যার আকার ছোট তার আয়নীকরণ শক্তির মান বেশি হবে। আকার ছোটো হলে কী হয়, আকার ছোটো হলে তোমার যদি একটা আকার ছোটো মানে হচ্ছে এদের মধ্যে আকর্ষণ বেশি হবে। আকর্ষণ বেশি হলে তুমি এক মূল যে অপসারণ করবা সেটার জন্য শক্তির মান বেশি লাগে, সেজন্য হচ্ছে ফ্লোরিনের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। সো আমাদের নেক্সট টপিক হবে হচ্ছে যে ইলেকট্রন আসক্তি। ওকে।